কেন নিচ্ছে? এই পর্যন্ত শুনে অনেকেই আমাকে গালাগালি দেওয়া শুরু করে দেবেন। যাদেরকে 4 তারিখের আগে অবধি তৃণমূলের সঙ্গে লড়াইয়ে কোথাও দেখা যায়নি, একটু মিউ করার ক্ষমতাও যাদের ছিল না, তারাই আজকে সব বড় বড় নেতা বাগ্যবাগীশ হয়ে গেছেন এবং তেড়ে এসে গালাগাল করছেন। সে আপনাদের ইচ্ছা, সাংবিধানিক স্বীকৃতি আপনারা দিতেই পারেন, করতেই পারেন। কিন্তু একটা কথা বলতে পারি, এই জনবিচ্ছিন্ন হয়ে যাওয়ার জন্যই সিপিএমকে এই রাজ্য থেকে চলে যেতে হয়েছে, তৃণমূলকে চলে যেতে হয়েছে। আপনারা যদি কথাগুলো না শোনেন, না তলিয়ে ভাবেন, আপনাদেরও সেম হাল হবে। সেই দিনটার জন্য মনে মনে প্রস্তুতি থাকাই ভালো। কিন্তু সেটা যদি না করে এই আমাদের মুখ বন্ধ করার চেষ্টা করেন, তাহলে আখেরে ক্ষতিটা কিন্তু আপনাদেরই হবে। নমস্কার, জয় শ্রীরাম, হর হর মহাদেব। আজকে যে বিষয়টা নিয়ে শুরু করব, সেটা কিন্তু অত্যন্ত গভীর এবং সত্যি সত্যি বিজেপি এবং সরকারের ভাবার দরকার আছে। রাজ্য সরকার বিভিন্ন সেগমেন্টে রাজস্ব বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে, ওয়েলকাম স্টেপ। তারা এই পাথর খাদানে, বালি খাদানে, কয়লা খাদানে যেসব চুরি চামারি হতো সেগুলোকে বন্ধ করে দিয়েছে এবং তার ফলে তৃণমূল জামানায় যেরকম তৃণমূল নেতাদের পকেট ভরতো, তার জায়গায় রাজ্য সরকারের কোষাগার ভরছে, খুব ভালো কথা। কিন্তু সেটা করতে গিয়ে সাধারণ মানুষের পকেটে টান দেওয়ার কি খুব দরকার ছিল? আর ঠিক সেই সিদ্ধান্তটাই কিন্তু রাজ্য সরকার নিয়েছে। যা সিদ্ধান্তের কথা জানতে পাচ্ছি, এবার গ্রামীণ এলাকায়, পঞ্চায়েত এলাকায় ট্যাক্স কিন্তু বেড়ে যাচ্ছে। আপনারা জানেন যে প্রত্যেক বছরই একটা বাড়ি থাকার জন্য ট্যাক্স দিতে হয়। সেটা মোটামুটি এতদিন ওই 263 টাকা এরকম একটা কিছু ছিল। সেটাকে এক ঝটকায় বাড়িয়ে প্রায় 1200 টাকা করে নেওয়া হচ্ছে। এবার মাথায় রাখতে হবে, গ্রামে কিন্তু প্রচুর প্রান্তিক মানুষ থাকেন। গ্রামে এমন প্রচুর মানুষ থাকেন যাদের নুন আনতে পান্তা ফুরোয়। তাদের উপর যদি হঠাৎ করে এই রকম প্রায় 4 গুণ ট্যাক্সটা বেড়ে যায়, তারা কি খুব খুশি হবেন? আর তারা যদি খুশি না হন, তাহলে আলটিমেটলি ভোট ব্যাক্সে এফেক্টটা কাদের হবে? একটা কথা মাথায় রাখতে হবে, তৃণমূল চোর ছিল, তৃণমূল হিন্দু বিরোধী ছিল, তৃণমূলের নেতারা দুর্নীতিবাদ ছিল, সবই ঠিক আছে, কিন্তু এই সব ক্ষেত্রে তারা সাধারণ মানুষের পকেটে টান দেয়নি। এমনিতেই এই বিজেপি সরকার, মোদী সরকারের বিরুদ্ধে একটা সাধারণ মানুষের ক্ষোভ, বা বিরোধীরাও সেটা আরও বেশি করে উস্কে দেওয়ার চেষ্টা করেন যে এরা আসার পর জিনিসপত্রের দাম অনেক বেড়েছে এবং সেই নিয়ে কিন্তু একটা বড় অংশের মানুষের ক্ষোভ আছে। তার মাঝখানে সরকার আসার পরই যদি গ্রামীণ এলাকায় এরকম বিপুল পরিমাণ ট্যাক্স বাড়িয়ে দেওয়া হয়, সেটার আলটিমেটলি পজিটিভ ইম্প্যাক্ট হবে নাকি নেগেটিভ ইম্প্যাক্ট হবে, সেটা কিন্তু ভেবে দেখতে হবে এই বিজেপিকে, এই রাজ্য সরকারকে। কেন এতগুলো কথা বলছি, আপনারা ভালো করে যদি এই রাজ্য সরকারের গ্রাফটা দেখেন, এই 2.5 মাসে এই রাজ্য সরকার প্রচুর পজিটিভ কাজ করেছে। তার মধ্যে এই রাজ্যে প্রচুর শিল্প সম্ভাবনা তৈরি হয়েছে, এখানকার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ চলছে, দুর্নীতির বিরুদ্ধে লড়াই চলছে। কিন্তু তা সত্ত্বেও অন্তত 7খানা ইস্যু রয়েছে যেটা এই সরকারকে নেগেটিভ মার্কিং দিচ্ছে এবং বিজেপি সম্পর্কে যারা 2026-এ দুহাত তুলেই বিজেপিকে ভোট দিয়েছিল, তারাও কিন্তু এবার কথা বলতে শুরু করেছে এবং সেই কথাটা নেগেটিভ কথা। কোন কোন সেগমেন্টে? যেমন ধরুন অন্নপূর্ণা ভাণ্ডার। বারবার বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় গত 15 বছরে কোনো রিক্রুটমেন্ট করেনি, পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি স্তরে সবই পার্টি ক্যাডার দিয়ে চালাচ্ছিল, তারা পালিয়ে গেছে, ফলে অফলাইনের ফর্ম করা যাচ্ছে না, ইত্যাদি প্রভৃতি। হয়তো সব কটা সত্যি সত্যি, কিন্তু হয়তো বাদ দিচ্ছি, সত্যি কথাটাকে ধরে নিয়েও বলতে হবে যে মানুষটা আপনাদের কথায় বিশ্বাস করেছিল যে বিজেপিকে নিয়ে এসো, 1 জুন থেকে 3000 টাকা করে তোমার অ্যাকাউন্টে যাবে, সেই মানুষটা দেখছে তার পাশের বাড়ির লোকটা পেয়ে গেছে আর আমি পাচ্ছি না, সে খুশি থাকবে নাকি তার ক্ষোভটা বাড়বে, তার ক্ষোভটা সঙ্গত? যারা যারা অন্যায় করেছে ডেফিনেটলি দেবেন না, তাদেরকে একদম দেওয়া দরকার নেই। যেখানে যেখানে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতিবাজদের ধরুন, জেলে পুরুন, কিন্তু সেটা না করে যাদের সত্যি সত্যি পাওয়ার দরকার আছে এবং যারা তৃণমূলের বিরুদ্ধে লড়েছে, তৃণমূলের ওই অন্যায়টার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে লক্ষ্মীর ভাণ্ডার নেয়নি, আজকে তাদের মনোভাবটা একবার কি হচ্ছে ভেবে দেখছেন? পার্টি সম্বন্ধে তাদের ভালো ধারণা যাচ্ছে নাকি তারা ক্ষুব্ধ হচ্ছেন? আবার ধরুন এই বেকার ভাতা, এটা নিয়েও তো একটা বড় প্রতিশ্রুতি ছিল সংকল্পপত্রে, হয়তো আপনারা চালু করবেন। কিন্তু যে ছেলেটি সত্যিই বেকার, সত্যিই মমতা জামানার এই দুর্নীতির জন্য, এই বদমাইশির জন্য চাকরি পায়নি, সে কিন্তু অনেক আশা করে বসেছিল এই ভাতাটার জন্য, এখনও সেটা চালু করার জন্য রাজ্য সরকার একটা প্রপার পদক্ষেপ করতে পারেনি। ফলে এই শিক্ষিত যে যুবক মহল রয়েছে, যুব সম্প্রদায়, এবং সেখানে কিন্তু নারী পুরুষ সকলেই রয়েছেন, তারা কিন্তু ভীষণ রকম ক্ষুব্ধ হচ্ছেন।
ডিএ নিয়ে যে প্রতিশ্রুতি ছিল যে একবার ক্ষমতায় নিয়ে এসো উইদিন 45 ডেজ আমরা 7th পে কমিশন চালু করে দেবো, হ্যাঁ আপনারা প্রক্রিয়া শুরু করেছেন, ডিএ বাজেটে ঘোষণা হয়েছে, কিন্তু তার গেজেট নোটিফিকেশন কোথায়? এই নিয়ে তো প্রশ্ন তুলে দিচ্ছে কবে থেকে পাবো, কেন দেরি হচ্ছে। সরকারি কর্মচারী তারা কিন্তু খুশি নেই। এই সরকারি কর্মচারীরাই দুহাত ভরে ভোট দিয়েছিল, আজকে কিন্তু তারাও প্রশ্ন তুলতে শুরু করেছে। সরকারি চাকরির যে কথা, যেখানে যাচ্ছি বা নিজে থেকে ফোন করে হোয়াটসঅ্যাপ করে অনেকে যোগাযোগ করছেন যারা শিক্ষিত বেকার, যে কবে সরকারি চাকরিটা হবে দাদা, বিজেপিকে অনেক আশা নিয়ে ভোট দিয়েছিলাম, এখনও তো কোনো নোটিফিকেশান পাচ্ছি না। হয়তো গুছিয়ে নিতে সরকারের একটু সময় লাগছে, কিন্তু কিছু না কিছু প্রসেস শুরু করতে হবে। একটা ব্যাপক অংশের মানুষের ক্ষোভ বাড়ছে। আবার এই যে ভালো তৃণমূল নিয়ে আধিক্যতা শুরু হয়েছে, ভালো তৃণমূল নিয়ে আসতে হবে। হয়তো এখানে রাজ্য যারা নেতা রয়েছেন তাদের খুব একটা দোষ নেই, কেন্দ্রীয় নেতৃত্বের চাপ আছে, তাদেরকে এক্সিকিউট করতে হচ্ছে, কিন্তু সাধারণ মানুষ তো এগুলো বোঝে না। তারা দেখছিল যে চোরগুলো, যে দুর্নীতিবাজগুলো, যাদেরকে আপনারাই তাকিয়ে দিয়েছিলেন, যাদের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করে অনেক কষ্ট সহ্য করে এই পরিবর্তনটা করেছি, আজকে তাদের নিয়ে মাখো মাখো ভাব চলছে। তাহলে এই চোরগুলো এসেই তো এখানে নেতা নেত্রী হয়ে যাবে এবং ছড়ি ঘোরাবে, দাদাগিরি করবে। পরিবর্তনটা কোথায় হলো? সেই তো তৃণমূলীকরণের দিকে যাচ্ছে। মানুষ কিন্তু রাস্তাঘাটে প্রশ্ন তুলছে, এর জবাব দেওয়ার মতো জায়গায় আছেন আপনারা? আবার ধরুন এই নেতাজি, আপনাদের দলের এক সাংসদ, তিনি এটা নিয়ে বিতর্ক তুলে দিলেন। আর সাংসদের কথা কি বলবো, আপনাদের রাজ্য সভাপতি, তিনিই তো এটা নিয়ে একটা ভয়ঙ্কর কথা বলে দিলেন। নেতাজি বাঙালির আবেগ, বাঙালির অস্মিতা, বাঙালি তাকে ঈশ্বরের স্থানে রেখেছেন, সেই নেতাজিকে নিয়ে এই যে ছেলে খেলাটা হচ্ছে এবং আপনারা মুখে কুলু পেটে বসে আছেন, এটা নিয়ে কোথাও কোনো রকম কোনো স্টেপ হচ্ছে না। যারা সাধারণ মানুষ, সাধারণ বাঙালি, তারা যখন তাদেরকে উস্কে দেওয়া হচ্ছে যে বিজেপি মানেই বাঙালি বিরোধী, তারা কিন্তু সেই জায়গাটা বুঝছে এবং আপনাদের বিরুদ্ধে জনমতটা তৈরি হচ্ছে। আবার ধরুন হকার সমস্যা, গরিব মানুষদের পেটে লাথি পড়ছে, এই হকারগুলোকে গিয়ে কোনো দিন জিজ্ঞাসা করেছেন? তারা বলছিল তৃণমূল এর থেকে অনেক ভালো ছিল, তারা এসে প্রত্যেক দিন আমাদের কাছ থেকে তোলা নিয়ে যেত, কিন্তু আমাদের রুটি রুজিটা বন্ধ করেনি। এবার অনেকে বলবেন এটা রেলের প্রকল্প, রেলের কাজ, টাইমিংটা দেখুন। মানুষ কি দেখছে? বিজেপি এই রাজ্যে ক্ষমতায় এলো, তারপরে এরকম দিকে দিকে হকার তুলে দেওয়া হচ্ছে। আপনি যুক্তি দিতে পারেন তারা জোর করে জবরদখল করে আছে, এগ্রিড, কিন্তু তাদের রুটি রুজিটা যখন বন্ধ হয়ে গেছে, তার বিকল্প ব্যবস্থাটা কোথায়? আপনারা মিউনিসিপ্যালিটি দেখাচ্ছেন যে তাদের করার কথা, সেগুলো তো আপনাদের হাতে নেই। মানুষ ওসব বোঝে না, মানুষ নিজেরটা বোঝে এবং সেই নিজেরটা বুঝতে গিয়ে দেখছে একাধিক জায়গায় প্রবলেম হচ্ছে। আর আপনারা সেখানে কি নিয়ে পড়ে আছেন? আপনারা ভাবছেন যে এখনও তৃণমূলকে নিয়ে যদি ব্যাপারটা চলে তাহলেই সব জায়গাটা হবে। তৃণমূল অতীত, এটা আপনারা বুঝতেই পারছেন না, এটা থেকে বেরিয়ে আসতে পারছেন না। এই কাকলি ঘোষ দস্তিদার ভালো তৃণমূল, এটা নিয়েই তো মানুষের অ্যালার্জি ছিল। তারপর রোজ এনাকে এখন ফোকাসে নিয়ে আসা হচ্ছে, কখনো অমিত শাহের সঙ্গে বৈঠক করছেন, কখনো তার এনসিপিআই জোট ছেড়ে তৃণমূলে ব্যাক করে যাচ্ছে, আবার তিনি বয়ান দিচ্ছে না না ওসব কিছু হচ্ছে না, আরও 2-3 জনকে আমরা জুটিয়ে নিয়েছি। আরে নিকুচি করেছে, যা হচ্ছে কেন্দ্রীয় নেতৃত্বকে সামাল দিন। এরা যখন এই জায়গাটা করছে তখন সামাল দিতে এই রাজ্য নেতাদের ছুটে যেতে হচ্ছে। সংসদ ভবনের বাইরে সেই সব লোকের সঙ্গে এই রাজ্যের নেতাদের দহরম মহরম দেখা যাচ্ছে, যারা দিন রাত 24 ঘন্টা নরেন্দ্র মোদী অমিত শাহকে গালাগাল দেয়, বিজেপিকে নিয়ে উল্টোপাল্টা কথা বলে, অথচ তাদের সঙ্গে বেশ হাসি মশকরা ঠাট্টার জায়গায় আপনারা চলে যাচ্ছেন। এরা অতীত, এদেরকে নিয়ে বাংলার মানুষ ভাবছেই না। এদেরকে নিয়ে যত পড়ে থাকছেন মানুষের তত রাগ বাড়ছে। আবার কোথায় ঋতব্রত তৃণমূল, এই আর একটা নতুন আদেগলাপনা হয়েছে। সেখানে আপনাদের যারা বিধায়ক আছে তারা এদেরকে নিয়ে অবধি খুশি। আপনাদের বিধায়করা কি বলছেন ব্যক্তিগত স্তরে কোনোদিন খোঁজ নিয়ে দেখেছেন? কাকলি ঘোষ দস্তিদারদের মাথায় চাপাতে গিয়ে আপনাদের সাংসদ যারা রয়েছেন তাদের মনোভাব কি খোঁজ নিয়ে দেখেছেন? তারা কিন্তু ব্যক্তিগত স্তরে অনেক কথা বলছেন। এই ঋতব্রত থাকলো কি থাকলো না, কে কাকে বালিশ চাটা, কে কাকে চটি চাটা বললো, এগুলো অতীত, মানুষ পেরিয়ে এসছে। এরা এইগুলো করছিল বলেই তো এদেরকে ঢাকি সমেত বিসর্জন করে দিয়েছে মানুষ। সেখানে তৃণমূলের প্রতীক থাকবে, ফান্ড থাকবে। আজকে ঋতব্রত ছুটে যাচ্ছে, কালকে যাকে বিধানসভায় দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে আপনার শেষ দেখে ছাড়বো, পরের দিন সে ঋতব্রত জোটে চলে আসছে এবং তাকে নিয়ে আর কোনো উচ্চবাচ্য হচ্ছে না। মানুষ এগুলো কিন্তু পছন্দ করছে না। আর এদেরকে নিয়ে ভাবনা চিন্তা করবেই কেন? এরা তো নিজেদের জ্বালায় নিজেরা জ্বলে পুড়ে আছে। এদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এসছে এবং সেই জন্য এদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে। সেটা নিয়ে কলকাতা হাইকোর্টে ধাক্কা খেয়েছে, সেখান থেকে সুপ্রিম কোর্টে গেছে, সেখানেও কোনো সুরাহা হয়নি। মহামান্য সুপ্রিম কোর্ট বলেছে যা ভাগ, কলকাতা হাইকোর্টে যা, ওখানে গিয়ে যা বোঝার বুঝে নে। এদের ব্যাপারটাকে মহামান্য কোর্টও কোনো রকম কোনো সিরিয়াসলি নিচ্ছে না। আবার ধরুন এই ভাইপো,
অভিষেক ব্যানার্জি, তার চোখের সমস্যা আছে, সেটার জন্য কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে, সেটাকে টপকে আবার তিনি ছুটে গিয়েছিলেন সুপ্রিম কোর্টে, সেখানে পাঠিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্টে। কোথাও কেউ কিচ্ছু পাত্তা পাচ্ছে না এরা। যদি এদের বিরুদ্ধে কোনো রকম কিছু করতে হয় তাহলে যেটা মানুষ চাইছে সেইটা করুন। আচ্ছা, মানুষ কি চাইছে সেটা বলার আগে আরেকটা কথা বলি আপনাদের। এই যে ভাইপোর যে প্যান্ডোরা বাক্স খুলে যাবে, যাকে ধরলে বলা হচ্ছে সুমিত রায়, পালিয়ে 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 বেড়াচ্ছে। আজকে তো কোর্ট বলে দিয়েছে যে ভাই জামিন ফামিন কিচ্ছু হবে না, চলে যাও, তোমার মামলা খারিজ করে দিলাম। তো অ্যারেস্ট করুন, মানুষ এই অ্যারেস্টটাই দেখতে চাইছে। ওই দু একটা চুনোপুটিকে অ্যারেস্ট করা হলো, তাদেরকে ডিম থেরাপি দেওয়া হলো না। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে কথাটি বলেছিলেন, মানুষ সেই কথাটিই দেখতে চাইছে, যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে একটা নতুন জেল গড়ুন এবং সেখানে যতগুলো তোলাবাজ মাল আছে ধরে ধরে জেলে পুরুন। আর ওই নিচু তলা থেকে শুরু করলে হবে না, একদম বড় মাথাগুলোকে ধরুন। সব থেকে বড় রাঘব বোয়াল। এতদিন তো আপনারা বলছিলেন যে এখানে নাকি পলিটিক্যাল ব্যাপার রয়েছে, এটা করলে মানুষের সেন্টিমেন্ট ঘুরে যাবে, এরা শহীদের মর্যাদা পেয়ে যাবে। আরে এখন না আছে নির্বাচন, চলে গেছে এরা ক্ষমতা থেকে, মানুষ দেখতে চাইছে। আপনারা যদি সত্যি সত্যি এই তোলামূলের বিরুদ্ধে লড়তে চান, যতগুলো তোলাবাজ মাল আছে প্রত্যেক কটাকে ভেতরে ঢোকান। সেটা না করে বিভিন্ন জায়গা থেকে খবর আসছে, আপনাদের বিভিন্ন স্তরে সেটিং চলছে, ভালো তৃণমূলীদের খোঁজা চলছে এবং তারাই এখানে প্রকারান্তরে দলে ঢুকে যাচ্ছে, গিয়ে যেরকম তোলাবাজি চালাচ্ছিল, যেরকম মস্তানি চালাচ্ছিল সেটা চালাচ্ছে। এটা আমার কথা নয়, এটা আপনাদেরই কথা। আপনাদের রাজ্য সভাপতি থেকে আরম্ভ করে সকলেই সেই একই কথা বলছে। অথচ তার বিরুদ্ধে যে কঠোর স্টেপ নেওয়া হবে, কোথাও সেরকম কিছু দেখা যাচ্ছে না। শুধু বাগাড়ম্বর মুখে কথা শোনা যাচ্ছে, মানুষ এটাতে বিরক্ত হচ্ছে। এটা কবে বুঝবেন আপনারা? আর যদি বুঝতে না পারেন তাহলে আজকে যে ধাক্কাটা বাঁকিপুরে বিহারে হয়েছে না, ঠিক সেই একই ধাক্কাটা পশ্চিমবঙ্গে আসতে চলেছে। বাঁকিপুরে যেটা হয়েছে সেটা কিন্তু বিজেপির জন্য একটা বড় শিক্ষা। যদিও এর পক্ষে এবং বিপক্ষে মতবাদ আছে, সেটা একটু পরে আসছি। কিন্তু দেখুন বাঁকিপুরে আলটিমেট ঘটনাটা কি ঘটলো। নিতিন নবীনজি, যিনি বিজেপির সর্বভারতীয় সভাপতি হয়েছেন, তিনি এই বাঁকিপুর থেকে দীর্ঘদিনের বিধায়ক ছিলেন। 1995 সালের পর থেকে এখানে কোনো দিন বিজেপি হারেনি, মানে একদম সেফেস্ট সিট। নন্দীগ্রাম যেরকম শুভেন্দু অধিকারীর জন্য, সেরকম এই বাঁকিপুরও বিজেপির জন্য ঠিক সেই সিটটা ছিল। এবার এই নিতিন নবীনজি যেহেতু সর্বভারতীয় সভাপতি হয়েছেন, তাকে রাজ্যসভায় পাঠানো হয়েছে, তিনি রেজিগনেশন দিয়েছেন এবং মাত্র কয়েক মাস আগে হওয়া ভোটে এখানে 64% ভোট পেয়েছিলেন। আর সেখানে এবার প্রশান্ত কিশোর তার মনোনীত প্রার্থীকে হারিয়ে দিয়ে এখান থেকে বাজিমাত করে চলে গেছেন। এবার এটা নিয়ে বিতর্ক একটা শুরু হয়েছে। পক্ষের মতটাকে বলি, মানে যারা এটাকে বলছেন যে দূর এইসব কোনো ব্যাপার না, এইসব নিয়ে টেনশন করার কোনো জায়গা নেই। অনেকেই গোরক্ষপুরের কথাটা তুলে নিয়ে আসছেন। যোগী আদিত্যনাথজি যেখান থেকে সাংসদ হতেন, 2017 সালে তিনি যখন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হলেন, 2018 সালে সেখানে বাই ইলেকশন হয়েছিল এবং বিজেপি সেখানে হেরে গিয়েছিল। এবং বিজেপি হেরে যাওয়ার পর তারপর 2019 ইলেকশন, সেখানে বিজেপি এখান থেকে যেতে, 2024 এখান থেকে যেতে। সুতরাং এরকম কোনো ব্যাপার নেই। এরকম হেভিওয়েট সিট আগেও হেরেছে, আবার বিজেপি রিকভার করে নেবে। অনেকে বলছেন যে এটা তো বাই ইলেকশনে বিজেপি এমনিই হারে। বিজেপি কোনোদিন সিরিয়াসলি বাই ইলেকশন নেয় না। কোনো বড় নেতাকে প্রচার করতে যেতে দেখেছেন? ও ঠিকই আছে, ওটা বিজেপি জলটা মেপে নিল, এবার ঠিক সময়ে ঠিক ইলেকশনটা করে নেবে। অনেকে আবার বলছেন ওই মোদি শাহের পলিটিক্স ধরার ক্ষমতা আপনাদের নেই। এই পিকে দুদিন আগে অবধি বিরোধী যারা ছিলেন তারা সকলেই বলছিলেন বিজেপির বি টিম। সেই পিকেকে ইচ্ছা করে এই আসনটা ছেড়ে দেওয়া হলো এবং যাতে করে পিকে আগামী দিনে নেতা হয়। এবং যেহেতু এরকম নিতিন নবীনের সিটে তিনি জিতেছেন, সর্বভারতীয় ক্ষেত্রে তার একটা বেশ গুরুত্ব বাড়বে এবং সেই জায়গায় পিকে কেন্দ্রিক পুরো ব্যাপারটা হবে, অপোজিশন পুরো পকেটে থাকবে। এটা মাস্টার স্ট্রোক। আর আরেকটা অংশের মত হচ্ছে যে বাই ইলেকশন কারুর সেরকম ইন্টারেস্ট ছিল না, বিজেপি সেফ সিট, সুতরাং বিজেপির যারা সমর্থক তারা ভোট দিতে বেরোয়নি, এও এমনি বিজেপি হাসতে হাসতে জিতবে, সেই জন্য কম ভোট পড়েছে আর বিজেপি হেরে গেছে। কিন্তু বিপক্ষে যে মতগুলো আছে সেগুলো কি ফেলে দিতে পারবেন? যদি এগুলো পক্ষের মতগুলো সব ঠিক থাকে এবং সেটা নিয়ে সত্যিই শাক দিয়ে মাছ ঢেকে দেওয়া যায়, তাহলে কোথাও কোনো অসুবিধা নেই। কিন্তু বিপক্ষের মতটাকে ইগনোর করতে পারবেন? এই যে জেনজি আন্দোলনটা হলো, মাথায় রাখবেন এই যারা জেনজি সো কল্ড, যারা সবে ভোটার হচ্ছে 21, 22, 24, 25, 26 এরকম বয়স, এরা কিন্তু সরকার বলতে শুধুমাত্র নরেন্দ্র মোদী সরকারকে দেখেছে। এরা কিন্তু অতীতে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সিপিএম সরকারকে দেখেনি। এরা অতীতে কিন্তু কংগ্রেসের জামানায় কি হয়েছে, সেই সময় কি দুর্নীতি হয়েছে, দেশের অবস্থা কি হয়েছে, অর্থনীতি কী ছিল, এত কিছু এরা ভেবেও দেখে না।
এরা শুধু নরেন্দ্র মোদী সরকারকে দেখেছে। সুতরাং এরা যখন ক্ষুব্ধ হচ্ছে, এদের যখন ক্ষোভ হচ্ছে, সেই জায়গাটাকে তো মিটিগেট করতে হবে। আন্দোলন হলে আমি কিছু একটা মেজার নেব তা তো কখনোই নয়। এদের দাবিগুলোকে তো মানতে হবে। এই ভোট ব্যাঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট ভোট ব্যাঙ্ক। এখানকার বলা হচ্ছে আপার কাস্ট খুশি ছিল না, এখানের কিছু ভারতীয়ের ঘটনা হয়েছে, সেসব নিয়ে আপার কাস্ট প্রচণ্ড রকমের এখানে বিক্ষুব্ধ হয়ে বসেছিল। আচ্ছা, এই আপার কাস্ট তারা তো হিন্দু, এবং হিন্দুরা খুব ভালো করে জানে তাদের স্বার্থ রক্ষা যদি কোনো একটা মাত্র দল করতে পারে সেটা বিজেপি। তাহলে সেই জায়গা থেকে আপার কাস্ট যদি খুশি না হয়, আগামী দিনে কিন্তু উত্তরপ্রদেশের নির্বাচন আছে, আগামী দিনে কিন্তু রাজস্থানে নির্বাচন আছে, এবং এই সব জায়গায় কাস্ট সিস্টেমটা কিন্তু বিপুলভাবে কাজ করে। আর এই সব ক্ষেত্রে যদি কোনো রকমে একবার পদস্খলন হয়, তার পরের ইম্প্যাক্টটা 2029-এর ইলেকশনে কী হবে কেউ ভাবতে পারছেন? এখানে প্রার্থী চয়ন নিয়েও তো একাধিক প্রশ্ন ছিল। নিতিন নবীনজির কাছের লোক, সেই জন্য এনাকে প্রার্থী করা হয়েছে। কেন কাছের লোকেদের গুরুত্ব দেওয়া হচ্ছে? এই রোগটা তো পশ্চিমবঙ্গেও দেখা যাচ্ছে। কেন কাজের লোকেদের সামনে নিয়ে আসা হচ্ছে না? এই আত্মসমীক্ষার দরকার নেই? যাকে খুশি প্রার্থী করে দেব এবং তারপর বলবো যে নরেন্দ্র মোদীজির মুখ দেখে ভোট দাও। কদিন এই জিনিসটা চলবে? মানুষ একবার খেপে গেলে বাকিপুর অন্য জায়গায় হওয়ার সম্ভাবনা নেই, উড়িয়ে দিতে পারবেন সেটাকে। এবং সবথেকে বড় কথা, ওভার কনফিডেন্স। আমরা অপরাজেয়, আমরা যে ইলেকশানে নামি সেখানেই আমরা জিতছি, এবং সত্যিই সেটা হওয়ার মতো জায়গা আছে। হরিয়ানার হারা ম্যাচ জিতেছেন, মহারাষ্ট্রে লোকসভায় ওই খারাপ ফল হওয়ার পর যে বিধানসভা নির্বাচন হয়েছে সেখানে বিপক্ষকে ধূলিসাৎ করে দিয়েছেন। এখানে দিল্লির নির্বাচন দীর্ঘদিন বাদে এখানে জিতেছেন। বিজেপি দিল্লিতে জিততে পারে কেউ ভাবতেই পারেনি। সবথেকে বড় কথা, পশ্চিমবঙ্গ মমতা ব্যানার্জির মতো প্রতিপক্ষকে ধরাশায়ী করেছেন। সুতরাং অবভিয়াসলি আপনাদের ওভার কনফিডেন্স আসতে পারে, কিন্তু ওভার কনফিডেন্স কি ভালো? ওভার কনফিডেন্স তো সবসময়ই পতনের দিকে ডেকে নিয়ে আসে। এবং মাথায় রাখতে হবে, বিজেপিকে প্রত্যেকটা নির্বাচন জিততে হবে, আর বিরোধীদের শুধু চাই একটা নির্বাচন জেতা, সেখান থেকেই তারা কিন্তু ছিদ্রটা করতে শুরু করবে। সুতরাং পরিস্থিতি কিন্তু ক্রমশ জটিল হচ্ছে, এবং সেটা শুধুমাত্র বিরোধীরা যে হুক্কা হুয়া করছে তার জন্য নয়। পরিস্থিতিটা যদি বাস্তবভাবে বিচার করে দেখা যায়, বিজেপিরও শুধরানোর অনেকগুলো জায়গা রয়েছে। সেটা রাজ্য সরকার পশ্চিমবঙ্গ তাদের ক্ষেত্রেও যেরকম প্রযোজ্য, বঙ্গ বিজেপি তাদের জন্যও প্রযোজ্য, এবং কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব তাদের জন্যও প্রযোজ্য। যদি তারা করেন, সেগুলোকে শোধরান এবং এগুলোকে সিরিয়াসলি পয়েন্টগুলোকে নিয়ে আগামী দিনে কিভাবে ব্যাপারটাকে কাউন্টার করা যায় সেটা নিয়ে ভাবনা চিন্তা করেন, তাহলে ঠিক আছে। আর না হলে কঠিন পরিস্থিতিতে মানুষ গুলি খেয়ে, মার খেয়ে, বিপক্ষের বিরুদ্ধে লড়াই করে ক্ষমতায় নিয়ে আসবেন, আর ক্ষমতায় আসার পর সেই মানুষকে ভুলে গিয়ে তাদের বিপক্ষে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে, মানুষ কিন্তু খুব বেশি দিন এটা মেনে নেবে না। ইতিমধ্যেই মাত্র 2.5 মাস হয়েছে, গুজগুজ ফুসফুস শুরু হয়েছে। যত দিন যাবে এই ক্ষোভ বিক্ষোভটা কিন্তু বাড়বে, আর যত বাড়বে সেই ফাটলটা দিয়ে বিরোধীরা কিন্তু ওঁত পেতে বসে আছে ক্যাপচার করার জন্য। আর সেটা যদি হয়ে যায়, তাহলে শুরু হওয়ার